এই যে অবজারভেশনের ব্যাপারটা নিয়ে আমি কথাবার্তা বলছিলাম, এখানে দেখেন খেয়াল করে, এটা হচ্ছে আমাদের স্কেলিটন, ব্যাক আর ফ্রন্ট পার্ট। বিশেষ করে অ্যাডমিশন টেস্টে কিন্তু মূলত মেল ফিগারটাই সাধারণত এসে থাকে। আমরা খুবই কম দেখিনি, মানে টোটাল 99.9% কিন্তু এটা আসে না। সো আপনারা যারা যেখানে যেখানে এক্সাম দেন না কেন, মনে করেন আপনাদের হচ্ছে একটা ফিগার আঁকতে দেওয়া হইলো। সো ওই ফিগারে যদি আপনারা একটা প্রপার যে গেস্টারের শেপ বা গঠনটা আছে বা সাইজ যেটা আছে সেটা যদি অ্যাকিউরেসি না হয় বা ওটা যদি রিয়েল লাইফের সাথে না মিলে, এখানে আমরা যেরকম দেখতে পাচ্ছি, তাহলে কিন্তু আপনি ভালো মানের স্কোর পাবেন না। ঠিক আছে? তো এই জন্য হচ্ছে এই ব্যাপারগুলো আসলে জানাটা খুব বেশি গুরুত্বপূর্ণ, যে এই ওভারঅল ফিগারের গঠনটা আসলে কিরকম হয়ে থাকে। হ্যাঁ, বা যখন একটা রানিং ফিগার আঁকানো হয় সেই গঠনটা বা শেপটা আসলে কেমন হয়ে থাকে, এটাও কিন্তু আমাদের ভালোভাবে জানতে হবে। তো এই যে আমাদের ফিগারটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই ফিগারটা কিন্তু মূলত 7 থেকে 7.5 মাথার সাইজ হয়ে থাকে। আপনারা যেই টাইপেরই ফিগার আঁকান না কেন, আপনাকে যদি রেফারেন্স বেস ড্রয়িং দেওয়া হয় বা রেফারেন্স ছাড়া ড্রয়িং দেওয়া হয়, এনি কাইন্ড অফ ড্রয়িং দে উইল প্রোভাইড ইউ, আপনাকে কিন্তু এইভাবে উপস্থাপন করতে হবে। জেনারেলি আমরা এই মাথায় যে সাইজটা আছে, এটাকে যদি আমরা কম্পেয়ার করি টোটাল বডি শেপের সাথে, এইভাবে দেখেন, এই হচ্ছে আমাদের বল পয়েন্ট পেন। এটা আপনারা পেন্সিলের কথাই চিন্তা করেন, পেন্সিলের লিড, আর এটা হচ্ছে আমাদের আঙ্গুল। আমরা যদি এইভাবে এটা হিসাব করে রাখি, দেন 2, 3, 4, 5, এভাবে কিন্তু আমাদের কিন্তু মোট 7.5 মাথার সাইজটা চলে আসে। হ্যাঁ, এটা হচ্ছে মূলত সব থেকে কমন দেখার ব্যাপার। তো যাই হোক, আমি বেসিক ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে হচ্ছে আমরা আর যে ড্রয়িং এর প্রসেসটা আছে সেই প্রসেসটাও আমরা একটু পরে দেখবো, বাট তার আগে আমরা এটা নিয়ে একটু কথাবার্তা বলি। তো যেটা বলতেছিলাম যে মেল আর ফিমেল ফিগারের ভেতরে কিন্তু একটা কমন পার্থক্য থাকে। তো দেখেন, এটা কিন্তু শোল্ডারের যে সাইজটা আছে এটা কিন্তু যথেষ্ট চওড়া, আর ফিমেল ফিগারে কিন্তু এই জায়গাটা কিন্তু যথেষ্ট চওড়া, যেটা আমরা গত ক্লাসে মৌখিকভাবে কথাবার্তা বলেছি। সো আই গেস আপনারা এই ব্যাপারটা বুঝতে পারতেছেন। বাকিটা হয়তো আমি হয়তো ডিটেলস দেখাচ্ছি না, যেহেতু এটা একটা নূর আর কি। এখানে আমাদের জন্য যে বিষয়টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে এটা সাইজটা অ্যাকুরেট না, বাট তারপরে হচ্ছে আমাদের যে জায়গাটা সব থেকে বেশি গুরুত্ব সহকারে দেখতে হবে, যে এই যে আমাদের দুইটা হাতের যে সাইজটা আছে, হ্যাঁ খেয়াল করুন, এখানে কিন্তু আমরা দুইটা হাতের সাইজ দেখতে পাচ্ছি। এটা কিন্তু নট লেস দেন থাই, অবশ্যই থায়ের উপরে থাকতে হবে, এটা কিন্তু আমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে। আর এই যে শোল্ডারটা আছে, এই শোল্ডারটা লেন্থ পরিবেশ কিন্তু সম্পূর্ণ হচ্ছে এই চেস্টের আপার পার্ট পর্যন্ত, মানে এখান থেকে এই পর্যন্ত, এরকম বেসিক কিছু মেজারমেন্ট মাথায় রাখা লাগবে। খেয়াল করেন যে যদি আমরা একটা রানিং ফিগার আঁকি, এখানে দেখেন, এটা হচ্ছে একটা রানিং ফিগার, এটা একটা ম্যারাথন পজিশনে একজন বডি দাঁড়ায় আছে। তো মানে বডি আর কি আছে। তো যখন এই পেশিটা এভাবে থাকে, তখন পেশিটাকে দেখেন কেমন দেখা যাচ্ছে। দেখেন, এর একটা প্যান্ট পরে আছে, প্যান্টের শেপ বা গঠনটা দেখেন কিভাবে আছে। তো আমি গত ক্লাসে যেটা বলতেছিলাম আপনাদের ভিজুয়াল করার চেষ্টা করার জন্য, বা আপনি যেটা দেখতেছেন সেই পজিশনে হাত পায়ের শেপ গঠন, মাসেলস গুলো আসলে কেমন হয় ওই বিষয়টাকে একটু বোঝার জন্য। ফর এক্সাম্পল, মনে করেন যে আপনি কোনো একটা চাঁদ রাতের সন্ধ্যায় হাতে মেহেদি লাগাচ্ছেন, বা আপনার দুলাভাইকে লাগাই দিচ্ছেন মেহেদি। সো এখন একটা হাতের পজিশন সে করলো, তার হাতে হট করে দেখলেন যে একটা কাটা দাগ, তখন আপনি বললেন যে এটা কেমনে আসলো বা কিভাবে হইলো, দেন উনি আপনাকে এক্সপ্লেইন করছে এটা সেটা ব্যাপার। ইন দ্য সেম ওয়ে আপনি আপনার দুই বান্ধবী মিলে একসাথে মেহেদি ইউজ করতেছেন, সো সাডেনলি আপনি দেখলেন যে তার এরকম একটা জায়গায় কি তিল আছে। তো আপনি বললেন যে তোমার এই রিস্টের জায়গায় তিলটা আসলো কিভাবে। তো এটা কিভাবে আপনি বুঝলেন, অবজারভেশন করলেন, তখন এভাবে অবজারভেশন করলেন, উনি ওই হাতটার পজিশনটা ওইভাবে রেখেছিল যার ফলে, আদারওয়াইজ কিন্তু আপনি এটা করতে পারতেন না। তো ইন দ্য সেম ওয়ে আমাদের কিন্তু প্রতিটা পজিশনকে অবজারভেশন করার চেষ্টা করতে হবে, যে ওই পজিশনে পেশিগুলো কেমন আসে, গঠনগুলো কেমন হয়, হাতের কোন অংশটা বা পায়ের কোন অংশটা মাংসটা বেশি চেঞ্জেস আসতেছে কিনা, বা অনেক বেশি পরিমাণে সংকুচিত হচ্ছে কিনা, ওভারঅল এভরিথিং। দেখেন এখানে যে হাড়টা আছে, এই হাড়টা কিন্তু বেশি নিচের দিকে চলে আসে। দেখেন এইখানে যে সাইড মাসেলস যেগুলো আছে, ঠিক আছে, এগুলো কিন্তু বেশ মানে কনস্ট্রাকটিভ ওয়েতে কিন্তু মুভমেন্ট চেঞ্জ করেছে। সেম দেখেন পিছনের পায়ের শেপটা কেমন আছে, সামনের পায়ে মাসেলস গুলা কতটা সংকুচিত প্রসারিত হচ্ছে। সো এই ওভারঅল ব্যাপারগুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের বোঝার জন্য, আদারওয়াইজ কিন্তু আমরা ভালো ছবি আঁকতে পারবো না। সো যারা পরীক্ষা অ্যাডমিশন টেস্ট দিবেন তাদের ফিগার ড্রয়িং তো আসবেই, ম্যাক্সিমাম জায়গায় যেটা এসে থাকে চারুকলার পরীক্ষায়। তো আপনাকে কিন্তু সবসময় একই টাইপের মডেল দিবে না, যে সে বসে আছে বা দাঁড়ায় আছে। এক একটা এইজের মডেলের গঠন এক এক রকম, এক একটা মডেলের
আদল একরকম, ক্যারেক্টারিস্টিক্স একরকম, ফিগারের সাইজ এক এক রকম, হয়তো বা সেই মডেল অনেক বেশি মোটা হতে পারে, হয়তো অনেক বেশি পাতলা হতে পারে, ওভারঅল এভরিথিং। হ্যাঁ, তো আপনাকে যদি এই ভিজুয়ালাইজেশনটা আপনার ভেতরে এখন থেকে না তৈরি হয়, যে যেমন দেখেন এই ম্যারাথন অবস্থায় মাসল এই ফিগারটা কেমন আছে, প্লাস খেয়াল করেন যে এই অবস্থায় এখানে যে আমরা ফিগারটা দেখতে পাচ্ছি, এই অবস্থায় রানিং অবস্থায় ফিগারটার বডি শেপ কেমন আছে, এটা কিন্তু আপনাকে আগাইতে হবে, তাই না? তো এই আঁকানোর আগে আপনাকে কিন্তু এই জিনিসটা বুঝতে হবে যে ওই অবস্থায় থাকলে বিষয়টা আসলে কেমন দেখা যায়। এই জন্য আমি আপনাদের বারবার করে বলতেছি, এখনো বলতেছি যে আপনারা যখন কোনো বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিবেন বা শাওয়ার নিচ্ছেন, আয়নায় নিজের চুল আঁচড়াচ্ছেন, অথবা কোনো ভাই বন্ধু বা যে কাউকে দেখতেছেন, আপনি চেষ্টা করবেন যে তার মাসেলস এর মুভমেন্টটাকে ফলো করা। ঠিক আছে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা যদি আপনি ভালোভাবে না বুঝতে পারেন বা ধরতে পারেন, তাহলে কিন্তু আপনি ভালো ছবি আঁকাইতে পারবেন না অ্যাডমিশন টেস্টে। আর এর ফলে কিন্তু আপনার স্কোর আশানুরূপ আসবে না। হ্যাঁ, এবার একটা সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে যারা এক্সাম দিবেন, যেহেতু রেজাল্ট খারাপ হয়েছে, আর যাদের আঁকাআঁকির প্রবণতাটা কম ছিল, সো মোটামুটি একটা খুব হাই কোয়ালিটি লেভেলের আঁকার কোনো প্রয়োজন নাই। একটা এভারেজ ছবি এঁকেও চান্স পাওয়া সম্ভব ডিইউ জেইউ তে। কারণ কি, এবার রেজাল্ট খারাপ। সো ইটস আ ভেরি ইম্পর্টেন্ট টাস্ক ফর ইউ, যে আপনারা যদি একটু কষ্ট করেন, একটু চেষ্টা করেন, এটা কিন্তু অনেক ইজি হয় অ্যাডমিশন টেস্ট, যে ভালো পজিশন গ্র্যাব করার জন্য। এই জন্য আমি আপনাদের বারবার করে বলতেছি যে এখনো সময় আছে, এখন ফোকাস করেন, তাহলে কিন্তু অনেক ভালো একটা স্কোর গ্যাদার করতে পারবেন। ঠিক আছে? তো আমরা মেহেদীর গল্পে ছিলাম। মেহেদীর যে সিচুয়েশনটা ছিল যে একটা বেসিক পজিশনে, হাতের পজিশনে আপনি যখন এভাবে মেহেদিটা দিচ্ছেন, হাতের পজিশন কিন্তু একরকম, আবার যখন এভাবে বিভিন্ন অ্যাঙ্গেল যখন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, দেখেন এভাবে রাখলে একরকম দেখা যায়, হাতের আঙ্গুলগুলা কেমন হয়, আবার এই আঙ্গুলটাকে আমরা ছড়িয়ে দিচ্ছি, একরকম দেখা যায়। এই ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করতে হবে। ঠিক আছে? অলরাইট, সো এবার চলুন আমরা কিছু বিষয় দেখে আসি যে এক্সাক্ট লাইনে আসলে এই ওভারঅল ড্রয়িংস গুলো আসলে কেমন হয়ে থাকে। তো খেয়াল করে দেখেন, সবার আগে হচ্ছে আমরা একটা কমপ্লিট বসা ফিগার দেখতে পাচ্ছি, তাই না? এই ফিগারের লাইনস গুলো খেয়াল করে দেখেন, কত ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র লাইন। কোথাও কোথাও লাইন কিন্তু অনেক বেশি পরিমাণে লাইট, আবার কোথাও কিন্তু অনেক জায়গায় অনেক বেশি পরিমাণে ডার্ক, তাই না? সবাই খেয়াল করতেছেন? তারপর এখানে দেখেন যে আমাদের পায়ের যে শেপটা আছে, এখানে তলের লাইনগুলো আসলে কেমন। তাও মজার ব্যাপার দেখেন যে আমরা কিন্তু জাস্ট একটা পার্টিকুলার এরিয়াতে অনেক ডিটেলস করেছি। হ্যাঁ, আমরা কিন্তু সব জায়গায় ডিটেলস করিনি। সো আমাদের ১ ঘন্টার পরীক্ষার সময় থাকে জেনারেলি। যারা এনটিআরসি এক্সাম দিবেন তাদের সময় থাকে ৪০ মিনিট। তো এই ৪০ মিনিটের বা এরকম টাইম লাইনের ভিতরে কিন্তু আপনাদের একটা কমপ্লিট ফিগার আঁকতে হবে। তো ওই টাইম লাইনে আঁকার জন্য আসলে কি কি বিষয়ের উপর বেস করে আপনাকে উপস্থাপন করতে হবে, তার ভেতরে একটা অন্যতম জায়গাটা হচ্ছে ফোকাস পয়েন্ট। হুম, আপনি যে ছবিটা আঁকতেছেন তার স্পেসিফিক জায়গায় আপনার এক্সামিনারের চোখটা যাবে। তো এইটা আপনি কিভাবে উপস্থাপন করবেন, এটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। সো এটার সব থেকে প্রথম আর গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে, হয়তো আপনি ফেসটাকে হাইলাইট করতে পারেন ইফ ইউ হ্যাভ ইনাফ টাইম ফর ইউর এক্সাম, এটা এক্সাম হল, তাহলে এটা সম্ভব। আবার আপনি হচ্ছে হাতের কোনো পার্টিকুলার এরিয়াটাকে হাইলাইট করতে পারেন। দেখেন এই পজিশনে বডির শেপটা কিন্তু যথেষ্ট বাঁকানো, তাই না? খেয়াল করে দেখেন বডি শেপটা কিন্তু অনেকটা চেঞ্জেস মনে হচ্ছে। এই জুতার শেপ দেখেন, এই বসার টুলের শেপটা কিন্তু যথেষ্ট সোজা আছে, বাট এই ফিগারটা কিন্তু একটু বেঁকে বসে আছে। তো যার কারণে আমাদের কিন্তু এই জায়গাটা উঁচু নিচু ছিল। এই হাতের যে রাখার পজিশনটা দেখেন, পার্সপেক্টিভের কারণে কিন্তু এই জায়গা থেকে এই জায়গাটা এরকম ছড়িয়ে গেছে। প্লাস লাইনের ব্যবহারটা দেখেন। এরকম অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বড় ছোট ব্যাপার আছে যেটা আপনার আঁকাআঁকির থ্রুতে একটা পর্যায়ে গিয়ে অনেক বেশি পরিমাণে প্র্যাকটিসের মাধ্যমে ডেভেলপ করতে হবে। আর এই ডেভেলপমেন্ট কিন্তু আপনার ছবিটাকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। ওকে? সেম ওয়ে দেখেন, এটা আরেকটা প্র্যাকটিস। এটা হচ্ছে কুইক ড্রয়িং। আপনারা যারা ছবি আঁকেন বা ছবি আঁকা শুরু করতে চান, তারা কিন্তু এইভাবে বিষয়টাকে ফোকাস করবেন। সো আমরা কিন্তু একটা বেসিক মাপের থ্রুতে গিয়েছি। দেখেন এই যে মাপটা আমাদের আছে, একটা বসা ফিগার সবসময় হচ্ছে ৫.৫ মাথা হয়। সো এটা হচ্ছে ১। সো এই লেভেলে হচ্ছে ২, এখানে ২। তারপর এখানে দেখেন ৩, এখানে ৪, এখানে ৫, সেটা ৬ মাথা। কারণ কি বলুন তো? এটা কিন্তু পুরোপুরি বসে নাই, এটা কিন্তু ছড়িয়ে বসে আছে। সো এই হিসাবে কিন্তু আমরা ৬.৫ মাথার একটা হিসাব পেয়ে যাই। আচ্ছা, এ পর্যায়ে দেখেন কিছু স্টিল লাইফ। আমরা জেনারেলি যে ছবিগুলো আঁকি তার ভেতর থেকে এই স্টিল লাইফ গুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং হয় সাধারণত। সো আপনারা যারা অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন নিচ্ছেন, তাদের কিন্তু এই বিষয়টা ভালো ফোকাস করাটা খুব জরুরি।
ওকে, আচ্ছা, এটা কম আপনারা যে হিউম্যান ফিগার রিলেটেড ছবি বা মেইন প্র্যাকটিস করবেন, বাট এই জায়গাটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। ওকে, সো দেখেন এবার হচ্ছে আমরা সেম ওয়েতে আরেকটা কিন্তু বসা ফিগার আঁকতেছি। প্রতিটা ছবির একটা স্টিক ড্রয়িং থাকে জেনারেলি এরকম একটা শেপ। এই ফিগারটা আসলে কিভাবে আছে বা ওর বেসিক বৈশিষ্ট্যটা আসলে কেমন, দাঁড়ানো অবস্থায় কি এভাবে দেখা যাচ্ছে, বসা অবস্থায় কিভাবে দেখা যাচ্ছে, হ্যাঁ, এরকম। সো এই সেম ওয়ে কিন্তু আমরা এই ফিগার গুলোর ব্যাপারটাও দেখতে পাচ্ছি। আমরা জেনারেলি একটা সার্কেল দিয়ে ফিগারটা শেপটা আঁকি, দেন শোল্ডার পয়েন্ট আমরা কিন্তু স্টিক ড্রয়িং গুলো উপস্থাপন করি। আমরা যখন আরো ডিটেলস এর ছবিগুলোকে আঁকা শিখবো তখন কিন্তু আমরা এভাবে উপস্থাপন করবো। এরপর খেয়াল করেন যে যখন আমরা একটা ছবি আঁকতেছি সেই ছবি কিন্তু একটা ডিটেলস পার্ট বা পয়েন্ট হয় সাধারণত। এই কম্পোজিশনটা কেমন হবে দেখেন, ছবিটা কিন্তু দেখতে মনে হচ্ছে যে কাগজে ওয়েল কম্পোজিট। কিভাবে বুঝলাম? এর ব্যাকগ্রাউন্ডে যে স্পেসটা আছে, এখান থেকে ডান দিক থেকে বাম দিক থেকে যে স্পেসটা আছে, এখানে কিন্তু যথেষ্ট খালি জায়গা রয়েছে, তাই না? সো এই খালি জায়গাটা আপনার ছবি আঁকার সময় রাখতে হবে। যেটা আমরা লাস্ট হচ্ছে একটা আপু যে ছবি সেন্ড করেছিলেন, ওনার ছবিতে কিন্তু আমরা কম পেয়েছি। সো এই যে পায়ের যে হাতের যে শেপটা আছে, এই যে গঠনগুলা, এই যে জায়গা থেকে এই জায়গাগুলোর যে গঠন, এই অবস্থা, প্লাস এই শোল্ডারের যে অবস্থা, এই নিচের যে পার্টটা আছে, এগুলো কিন্তু আমাদের বুঝতে হবে যে কোনটার থেকে কোনটার দূরত্ব কতটুকু। যদি আপনি এই ব্যাপারটাকে ভালোভাবে না ধরতে পারেন তাহলে আপনার হাত পায়ের শেপটা অনেকটা ইম্যাচিউর টাইপ হয়ে যাবে, বা এক কথায় বলতে গেলে যে রিয়েল লাইফের সাথে কোনো মিল পাবেন না। তো এটা কিন্তু আইডেন্টিফাই করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এবার দেখেন আমরা একটা কুকুরের ছবি, অনেক ইউনিভার্সিটিতে আমরা দেখেছি যে এরকম টাইপের ছবি এসে থাকে। সো এই ছবিটা দেখানোর কারণটা হচ্ছে লাইনের ভ্যারিয়েশনটাকে বোঝানোর। So দেখেন এখানে কিন্তু আমরা অনেক টাইপের লাইন দেখতে পাচ্ছি। খেয়াল করেন আমি টোটাল ড্রয়িংটা কিন্তু লাইনের মাধ্যমে এঁকেছি। আপনি যত ক্লোজ দেখবেন এখানে তত দেখতে পাবেন যে অনেক বেশি পরিমাণে লাইন্স কিন্তু ব্যবহার করা হয়েছে। ইভেন দেখেন ওই যে আমি বলেছিলাম মোনালিসার ছবিতে কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে একটা জিনিসকে একরকম দেখা যায়, এখানেও কিন্তু ওরকম দেখা যাচ্ছে। খেয়াল করেন আমরা এই ফ্রন্ট স্পেসে যখন দেখতেছি একরকম লাগছে, বাট আমি যখন এটাকে চেঞ্জ করতেছি দেখেন এটা কিন্তু হালকা ডাইনামিক বা ডাইমেনশনাল মনে হচ্ছে, একটা 2D টাইপের ভাব আছে। এই যে সারফেসটা আছে এই সারফেসে কিন্তু মনে হচ্ছে একটা স্পেসিফিক জায়গা, তারপর এই নাকের পার্ট থেকে এই থুতনি, ঠোঁট, হ্যাঁ। সো আমরা যদি এটাকে আরো মুভ করি এটা কিন্তু সিচুয়েশন চেঞ্জ হবে। তো এইভাবে আপনি যখন আঁকতেছেন আপনার অরতে পরতে একটা ইন্ডিভিজুয়াল শেপ ডেভেলপ করতে হবে লাইনের মাধ্যমে। আর কিছু পার্টিকুলার এরিয়ায় লাইন গুলোকে দিতে হবে। আমার কি এর ভিতরে হার্ড লাইন নাই? আছে। কিভাবে বুঝবেন হার্ড লাইন আছে? দেখেন এই যে আমি লাইনটাকে আঁকছি এখানে, এই যে লাইনটা এই ভেতরের পার্টে, প্লাস এই জায়গাটা খেয়াল করেন এই যে আমি লাইনগুলো দিয়েছি এখানে, এটা কিন্তু আমি অনেক প্রেশারাইজ দিয়েছি, প্রেশার ইউজ করেছি লাইনসে। সো ইতোমধ্যে যারা লাইন ড্রয়িং প্র্যাকটিস করেছেন আমার সাথে বা অলরেডি যারা নেক্সট করবেন তারা হয়তো এই ব্যাপারগুলোকে আরো ইজিলি জানতে বুঝতে পারবেন, বা যারা নতুন আছেন নেক্সট ক্লাসে যখন প্র্যাকটিস করবেন তখন এই ব্যাপারটাকে আরো ভালোভাবে জানতে পারবেন যে লাইনস এর ব্যাপারটা আসলে এক্স্যাক্টলি কেমন। হ্যাঁ, তো আই গেস আপনারা বুঝতে পারছেন। তারপর দেখেন যে পার্টিকুলার এরিয়ায় কিন্তু আমি খুব ভালোভাবে ডিটেলস করার চেষ্টা করেছি, যেমন এই পায়ের শেপ, এই ফেসের পার্ট, এই যে ড্রয়িং বা আঙুলের পার্টটা আছে, হ্যাঁ, আহ, বা এই যে পায়ের পার্টটা আছে, এটা কিন্তু আমি অনেক ডিটেলস রাখার চেষ্টা করেছি। ইভেন দেখেন যে আমার যে ওভারঅল ড্রয়িংটা আছে এটা কিন্তু কিন্তু লাইনের খুব ব্যালেন্স আছে। কোথাও লাইনের পরিমাণটা অনেক বেশি না, আবার লাইনের পরিমাণটা অনেক কম না। তো যারা হচ্ছে চিন্তা করতেছেন যে এক্সাক্ট কেমন সাইজের এক্সামে ছবি আঁকতে হবে, তো আপনাদের এরকম সাইজের একটা কার্টিস পেপার দেওয়া হবে। দেখেন এটা হইতেছে আপনাদের কার্টিস পেপারের সাইজ, ঠিক আছে? এটা হচ্ছে জেনারেলি একটা কোয়ার্টার শিট থেকে একটু ছোট সাইজ, বাট একটা কোয়ার্টার শিটের সাইজ যে স্কেচ বুক এটা। তো জেনারেলি আপনারা যারা এক্সাম দিবেন তাদের হাফ শিট থেকে এক সাইজ ছোট, কোয়ার্টার শিট থেকে এক সাইজ বড় একটা ড্রয়িং পেপার দেওয়া হবে। আর এই পেপারে হচ্ছে আপনি সরাসরি ছবিটা আঁকবেন, রাইট? সো আই গেস আপনারা অ্যাটলিস্ট শেষ অবধি পর্যন্ত বুঝতে পেরেছেন যে এক্স্যাক্টলি ছবি আঁকার এই ঘটনাটা কি। দেখেন আমাদের এই যে তলের যে লাইনটা আছে বা যেই লাইনটা এরকম কার্ভ হয়ে যায়, বা এরকম কার্ভ হয়ে যায়, যে লাইনটা এরকম স্ট্রেট থাকে না এরকম বাঁকাচ্ছে, ওই লাইনটার মাঝখানে কিন্তু আমরা একটা ডার্ক লাইন ইউজ করেছি। তো যখন ছবিটা আঁকানো হয় একটা ছবির ভেতরে সবগুলো লাইনের ভ্যারিয়েশন থাকে, ঠিক আছে? যে ওই ছবিটা এক্স্যাক্টলি প্রতিটা লাইনের ভ্যারিয়েশন থাকে, যে আপনি হার্ড লাইন বলেন, আপনি হচ্ছে লাইট বা হালকা করে লাইন দেওয়া বলেন। দেখেন আমি এখানে কিন্তু লাইনই দেইনি, বা খুবই কম সংখ্যক হালকা পরিমাণ লাইন দিয়েছি, দেখছেন? যার কারণে কিন্তু এই জায়গাটা আর এই জায়গাটার ভিতরে একটা কন্ট্রাস্ট দিচ্ছে, তাই না? তো এই কন্ট্রাস্টের ব্যাপারটা আপনার ড্রয়িং উপস্থাপন করতে হবে, রাইট? সো লেটস মুভ অন দ্য নেক্সট পার্ট। এবার আমরা যেটা দেখতে পাচ্ছি আরেকটা ফিগার। আমরা লাস্ট যেটা ফিগার দেখেছিলাম বা বসা ফিগার যেটা দেখেছিলাম ওটা হচ্ছে খুব
কুইক আঁকা, আর এই ফিগারটা হচ্ছে ওই ফিগার থেকে আর একটু ডিটেলসে আঁকা। ঠিক আছে? অনেকের জন্য আমি বলি যে ছবি আঁকার আগে আপনি আপনার পেজের একটা কর্নারে, যেহেতু পেজের সাইজ অনেক বড় থাকে, এক্সাম হলে অনেক স্টুডেন্ট অনেক নার্ভাস হয়ে যায় অ্যান্ড দে ডোন্ট ফাইন্ড আউট অর ফিগার আউট হাউ টু কমপ্লিট দ্য হোল ড্রয়িং প্রসেস। এই বিষয়টার জন্য আপনি যে কোনো একটা সাইডে ছোট্ট করে ছবি এঁকে নিতে পারেন মেইন এক্সামে। হ্যাঁ, আজকে আমি যে ছবিটা দেখাচ্ছি বা অবজারভেশন করাচ্ছি, এই ছবিটা বা এই অবজারভেশনের থ্রুতে আপনি বুঝতে পারবেন যে নেক্সট প্র্যাকটিসটা আমাদের ওভারঅল ক্লাসটা কেমন হতে পারে। ক্লিয়ার? ইন জেনারেল আমাদের যে প্র্যাকটিসটা থাকে, এই প্র্যাকটিসে আমি ব্যাপারগুলো নিয়ে খুব ডিটেলসে কথাবার্তা বলি, বাট আজকে হচ্ছে আমি আপনাদের একটা ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো খেয়াল করে দেখেন, আমি এই ফিগারটার কথা যদি বলি, এই ফিগারটা হচ্ছে বসা, বাট চেয়ারে। যখন আপনি একটা চেয়ারে বসা ফিগারটা আঁকাবেন তখন তার মাপের সাইজটা একরকম হয়, আর যখন হচ্ছে আপনি ফ্লোরে বসা ফিগারটা আঁকাবেন তার শেপ বা সাইজ একরকম হয়। তো এই ফিগারটা অ্যারাউন্ড 5.5 মাথার বেশি আছে, 6 থেকে 6.5 মাথায় আছে। সো আই গেস আপনারা বুঝতে পারছেন। সবার আগে আমরা এরকম একটা গোল দিব, আর এই গোল বরাবর নিচ থেকে আরো সাইজ বা শেপ চলে যাবে। ঠিক আছে? এভাবে এরকম ভাবে চলে যাবে। আর ওই শেপটা আগে আমরা রেডি করব বা বের করব, দেন আমরা ডিটেলসে এই ছবিটাকে আঁকানোর চেষ্টা কি করব। অলরাইট? আচ্ছা, সো এটা হচ্ছে একটা পার্ট বা বিষয়। এখানে কিছু কমন ফিচার্স আছে, যেমন আমরা যদি এই হাতের শেপের কথা দেখি, এই যে হাতের গঠনটা আছে, এই হাতের গঠন বা এই পায়ের গঠনের কথা যদি চিন্তা করি, তাহলে দেখবেন যে আমার হাতটা কিন্তু বেশি ডিটেলস মনে হচ্ছে, আর পায়ের এই শেপটা কিন্তু বেশি ডিটেলস মনে হচ্ছে না। এটা কারণটা কি? এনিওয়ান উড লাইক টু গেস দিস পার্ট? বা দেখেন যে এই ডাইমেনশনাল জায়গার কারণে কিন্তু এই জায়গাটা অনেক বেশি ডার্ক লাগতেছে, বাট আবার এই জায়গাগুলো কিন্তু অনেকটা লাইট লাগতেছে। এটা কেন? আবার দেখেন এই ভেতরে যে পার্টটা আছে এটা কিন্তু অনেকটা ডার্ক, সাইডের পার্টটা, সরি, আর এই টপ পার্টটা বা এই উপরের পাশটা কিন্তু অনেকটা লাইট। এর কারণটা কি? এর কারণটা হইতেছে যে আপনারা যেই অ্যাঙ্গেলে বা যে টাইপেরই ছবি আঁকান না কেন, আপনারা সবসময় মাথায় রাখবেন যে পার্টিকুলার এরিয়াকে ডিটেলস করতে হবে। আর অনেক সময় আমরা ছবিতে কিছু কিছু জায়গায় অনেক বেশি সময় ব্যয় করে ফেলি, যার কারণে কিন্তু আমরা অন্যান্য জায়গায় খুব বেশি ডিটেলস রাখতে পারি না। ঠিক আছে? যেমন এই জায়গাটা। তো যদি আপনি পার্টিকুলার জায়গাকে ডিটেলস করেন, ইটস ওকে, বাট সব জায়গায় আপনাকে এটা কমপ্লিট ওয়েতে উপস্থাপন করতে হবে। এটাও আমি কমপ্লিটলি উপস্থাপন করার চেষ্টা করেছি। সো একটা এভারেজ ছবি আঁকবেন সব জায়গায়, বাট কিছু কিছু পার্টিকুলার এরিয়া আপনি ডিটেলস করবেন। এতে করে যেটা হবে যে আপনার ওভারঅল স্কোরটা ব্যালেন্সড হবে। কিন্তু আপনি যদি জাস্ট একটা পোর্ট্রেট মিলাইতে গিয়ে সারাদিন সময় ব্যয় করে ফেলতেছেন, বাট আপনার কোনো আউটকাম নাই অন্যান্য জায়গায়, তখন কিন্তু আপনি ভালো স্কোর পাবেন না। ক্লিয়ার? কারণ কি, এক্সামিনার বুঝবে যে এ আসলে টাইম ম্যানেজমেন্ট করে ছবিটা আঁকাইতে পারেনি। তো স্কোর কাদের দেওয়া হবে? যাদের ড্রয়িংটা ফুলফিল কমপ্লিট। স্কোর তাদের দেওয়া হবে না যারা একটা অ্যাভারেজ ছবি এঁকে রেখে দিছে। সো ইট ইজ নেসেসারি। সো দেখেন, একটা ফিগারের বা একটা পশুর ছবি বা এনি কাইন্ড অফ প্রাণীর ছবি দুই স্টেপে এখানে দেখানো আছে। একটা স্টিক ড্রয়িং আর একটা হচ্ছে হালকা ডিটেলস ড্রয়িং। তো এভাবে কিন্তু আমরা একটা ছবির বেসিক পরিসর বা অবস্থানটাকে উপস্থাপন করবো। ওকে? সো জেনারেলি আমাদের এরকম স্কেচ বুকেই প্র্যাকটিসটা হয়, বাট আপনারা একটা কোয়ার্টার শিট কাগজে প্র্যাকটিস করবেন। এখানে কিছু পোর্ট্রেট আছে, আপনারা হয়তো বুঝতে পারছেন যে একটা ভিউ আসলে কেমন হয়। এটা মূলত ভিউ হিসেবে দেখানোর জন্য। এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। ওকে? আর এটাও হচ্ছে ফ্রন্ট ভিউ একটা পোর্ট্রেটের, বাট পেনে আঁকা। আর এটা হইতেছে 3:2 ভিউ। একটা পোর্ট্রেটের 3 ভাগে 2 ভাগ অংশ দেখা যাচ্ছে। আমরা কিন্তু এই কানের শেপটা দেখতে পাচ্ছি না, এর অপোজিট সাইড আসলে কেমন আছে। সো এটা কাইন্ড অফ লাইক দ্যাট। অলরাইট? সো এবার আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা বেসিক ছবি, বা একটা বসা ফিগার আসলে থাকলে এরকম সাড়ে পাঁচ মাথা যে হিসাবটা আছে এটা কিভাবে আসে, এই জিনিসটা। তো দেখেন, এভাবে জেনারেলি আগে মাথার শেপটা ধরা হয় এভাবে, দেন 2, 3, 4 এভাবে মার্ক করা হয়, 5। ঠিক আছে? এভাবে মার্ক করে করে দেন 5.5 মাথার হিসাবটা বের করা হয়ে থাকে। আই গেস ইউ গাইজ আর ক্লিয়ার অ্যাবাউট ইট, যে কিভাবে এক্স্যাক্টলি 5.5 মাথার হিসাবটা বের করা হয়। হ্যাঁ, এভাবে মার্ক করে করে হিসাবটা দেওয়া হয়। সো দেখেন, একটা কুইক ড্রয়িং আঁকানো হয়েছে। এক্সাম হলে আপনি কিভাবে ছবি আঁকাবেন তার এক একজনের কাছে একরকম সিস্টেম থাকে জেনারেলি, বাট আমি বলবো যে সব থেকে কনভিনিয়েন্ট সিস্টেম হচ্ছে স্ট্রাকচারাল ওয়েতে আঁকানো, যেটা আমরা পরবর্তী ক্লাসে প্রতিটা ছবি আঁকার সাথে সাথে দেখবো। ক্লিয়ার? বাট তার আগে হচ্ছে আপনারা যারা স্টাডি করছেন বা ছবি আঁকছেন তাদের জন্য একটা ব্যাপার যে সবসময় মাথায় রাখতে হবে যে একটা স্টিক ড্রয়িং আঁকানো সবার আগে কি করতে হবে বলুন তো? একটা স্টিক ড্রয়িং আঁকতে হবে। ফার্স্ট অফ অল একটা স্টিক ড্রয়িং আঁকতে হবে। সেকেন্ডলি হচ্ছে ওই স্টিক ড্রয়িং এর ভেতরে কিছু বক্সের শেপ অ্যাড করতে হবে।
তারপর সেই বক্সের শেপটাকে একটা ডিটেলস ফরমেশনে উপস্থাপন করতে হবে। ঠিক আছে? সো এটা হচ্ছে কিছু বেসিক লাইনস ড্রয়িং। খেয়াল করেন, আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বাসায় বসে দেখার জন্য। আমি যেই রেকর্ডেড ফাইলগুলো আপনাদের সাথে শেয়ার করেছি সেম ওয়ে এটা উপস্থাপন করা। সো আই গেস আপনার ব্যাপারটা বুঝতে পারছেন যে আসলে কিভাবে একটা স্টিক ড্রয়িং সাধারণত এঁকে থাকে। সো জেনারেলি আমাদের পার্টস ড্রয়িং যেটা হয় তার একটা ডেমো আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে একটা স্টিক ড্রয়িং আঁকতে হয়, তারপর সেটাকে একটা বক্সে কনভার্ট করতে হয়, তারপর সেটাকে ডিটেলসে উপস্থাপন করতে হয়। ওকে, সো এভাবে হচ্ছে আমরা আরো কিছু ড্রয়িং পাচ্ছি। দেখেন এখানে এটাও বেশ কিছু ফরমেশনাল ড্রয়িং আছে। সো এই ড্রয়িংটার একটা মজার ব্যাপার যদি আপনি খেয়াল করেন যে যে ফেসের ডিটেলসটা এখানে ধরা আছে তার আগে কিন্তু একটা হাতের বেসিক শেপটাকে ধরে নেওয়া হয়েছে, বাট তার আগে কিন্তু আমরা একটা স্টিক ড্রয়িং করেছি অলরেডি। সো একটা ফিগার আসলে কেমন দেখা যাচ্ছে এক্স্যাক্টলি বা তার দাঁড়ানো অবস্থায় সেই ফিগারের গঠনটা কেমন আপনি এখানে এই ফেসের পার্টের মাপ দেখলেই বুঝতে পারবেন যে এই এক মাথা, 2, 3, 4, 5, 6। হ্যাঁ, সবাই এই লাইনের দিকে খেয়াল করেন। আর এই 7 আর 7.5। অনেকে 8 মাথা ধরেও আঁকায়। 8 মাথা ধরে আপনি চাইলে আগাইতে পারেন। ইটস অল আপ টু ইউ। বাট এক্সামে যে কোয়েশ্চেন্স থাকবে সেই কোয়েশ্চেন্স এর হিসাব অনুযায়ী আপনাকে উপস্থাপন করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। সো আই গেস আপনি ব্যাপারটা বুঝতে পারতেছেন যে এক্স্যাক্টলি এই ব্যাপারটা কিভাবে কাজ করে। এনি কাইন্ড অফ ফিগার আপনি যদি মাপ নেন আপনার নিজের মাথা থেকে ওভারঅল বডি আপনি 7.5 মাথাই পাবেন। ওকে, সো এটা হচ্ছে ওভারঅল ব্যাপার। হাতের শেপটা দেখেন যে কিভাবে ধরা হয়েছে, কিছু পার্মানেন্ট প্রমিনেন্ট লাইন দিয়ে উপস্থাপন করা হয়েছে। সেম ওয়ে এই হাতের মুভমেন্টটা দেখেন। সো একটা ফিগারের মুভমেন্টটা কেমন আছে এটা আপনাকে ধরতে হবে যখন আপনি স্ট্রিপ ড্রয়িং আঁকবেন। ওকে, নেক্সট হচ্ছে আমরা আরো কিছু ফিগার্স দেখবো। এখানে দেখেন যে লাইনের যে সর্বোৎকৃষ্ট ব্যবহারটি আছে 3 to ভিউর ফিগারে আসলে এক্স্যাক্টলি কেমন আসে আমরা কিন্তু সরাসরি এই ফিগারে দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো খেয়াল করে দেখেন যে আমরা কিছু পার্টিকুলার এরিয়াকে অনেকটা হাইলাইট করেছি, কিছু কিছু জায়গায় আমাদের লাইনস গুলো অনেক র্যাপিড আছে। যে দেখেন যেমন এই ভেতরের যে লাইনস গুলো আছে এগুলো অনেকটা র্যাপিড লাইন। প্লাস আমরা কিন্তু কিছু পার্টিকুলার এরিয়াকে অনেকটা ভালোভাবে হাইলাইট করেছি, তাই না? সেম ওয়ে হচ্ছে আমরা বেশ কিছু জায়গায় উপস্থাপন করছি। যেমন দেখেন যে পিছনে বালতির শেপ বা আমরা ব্যাকগ্রাউন্ডে অনেক লাইন দেখেছি। এখানে দেখেন ডিটেলসটা কেমন, দেখছেন? এর ভেতরে কিন্তু আমরা অনেকটা লাইন দেখতে পাচ্ছি। যখন আপনি এক্সামিনার দেখবে কিভাবে খাতাটা দেখে সেটা নিয়ে আমি একটু কথাবার্তা বলি। সবার আগে আপনাদের যারা অ্যাডমিশন দিবে তাদের অ্যারাউন্ড 100 থেকে 150 স্টুডেন্টের খাতা ফ্লোরে সাজিয়ে রাখবে। একজন স্টাফ সাজাই দিবে। তার ভেতর থেকে তারা অন্য খাতাগুলোকে পিক করবে যেটা অনেক বেশি ভালো কোয়ালিটির বা বেসিক লেভেলের ড্রয়িং থেকে অনেক বেটার কোয়ালিটি ড্রয়িং। দেন ওইখান থেকে তারা মার্কিং করে টপ 130 আর টপ 200 সেট করবে। এটা হচ্ছে বেসিক প্যাটার্ন। বুঝতে পারছেন সবাই? আর যারা কমন ড্রয়িং এঁকেছেন বা যাদের ড্রয়িং এর গঠনটা খুব বেসিক বা যারা প্র্যাকটিস ছাড়া ছবি এঁকেছেন তাদের কিন্তু আঁকাটা জেনারেলি কি হয় বলুন তো, তাদের কিন্তু ওই অ্যাভারেজ মার্কস থেকে যায়। তাদের এই আঁকা কিন্তু থেকে ভালো স্কোর তারা দেয় না, একটা অ্যাভারেজ স্কোর দিয়ে দেয়। সো এটার নাম্বারটা কত এক্স্যাক্টলি, এটা হচ্ছে অ্যারাউন্ড 30, 25, 28 এরকম। এই জন্য আমি আপনাদের বারবার করে বলেছি যে আমি যে টাইপের ছবি আপনাদের সাথে শেয়ার করছি ফেসবুক আমাদের যে কমিউনিটি আছে সেখানে আপনারা কাইন্ডলি সেই ছবিগুলা এঁকে এঁকে উপস্থাপন করার চেষ্টা করেন গ্রুপে। হ্যাঁ, আপনারা একটা জিনিস যদি মনে করেন যে আগে ভাই শিখাই দেবে তারপর আমি আঁকা শুরু করবো, এটা কিন্তু হলো না কথা। আপনারা আগে নিজের থেকে আগ্রহটাকে বিল্ড আপ করবেন। যার কারণে কিন্তু এত ছবি পোস্ট করা। যেরকম ধরনেরই আঁকা হোক না কেন আপনি আঁকেন। নোবডি কেয়ার অ্যাবাউট ইউর ড্রয়িং, বিকজ আপনি আপনার নিজের জন্য আঁকতেছেন, আপনার নিজের চান্সের জন্য আঁকতেছেন। অ্যাডমিশন টেস্টে কম্পিটিশন হচ্ছে সম্পূর্ণ আপনার নিজের সাথে নিজে। ঠিক আছে? এটার জন্য আপনার কেউ দায়ীও থাকবে না, এটার জন্য আপনাকে কেউ ভাগও নিতে আসবে না। আপনার নিজের ফেইথ ফেইথ বিশ্বাস প্লাস কনফিডেন্সিয়াল ওয়ে হার্ডওয়ার্ক এর মাধ্যমে কিন্তু আপনি মূলত চান্সটা পেয়েছেন। তো এই বিষয়গুলো বেস করে কিন্তু আপনি ছবিগুলো আঁকতেছেন। সো আপনি প্রত্যেক দিন যখন ড্রয়িং আঁকতেছেন আপনি প্রত্যেক দিন একটু একটু করে ইমপ্রুভ করতেছেন। একটা সময় আপনার যখন লেভেল আপ হবে তখন কিন্তু আপনি অনেক ভালো করবেন। সো দেয়ার আর অনলি 42 days, there are remaining 42 days. তো যদি আপনি এই 42 days প্র্যাকটিস না করেন ভালো করতে পারবেন না। ঠিক আছে? সো এই যে আমাদের বেসিক ক্লাসগুলো হচ্ছে বা আমরা যে ড্রয়িং নিয়ে এত বয়ান দিচ্ছি, গল্প দিচ্ছি, কথাবার্তা বলতেছি,
বিভিন্ন পার্সপেক্টিভের অ্যাঙ্গেল বা বিভিন্ন টাইপের ব্যাপার বোঝানোর চেষ্টা করতেছি। এটা কিন্তু আপনাদের বুঝতে হবে, জানতে হবে। ঠিক আছে? বা দেখেন এক্স্যাক্টলি একটা পারফেক্ট যে ড্রয়িং থাকে সেটা আসলে কেমন হয়, এটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল একটা টর্চের স্কাল্পচার বেসড ড্রয়িং। যদি আপনি খেয়াল করেন এখানে আপনি অনেক লাইনের ভ্যারিয়েশন পাবেন, গঠন পাবেন, কিভাবে আঁকানো হয়েছে সবকিছু কিন্তু এখানে দেখানো হলো। সো পারফেক্ট একটা স্কাল্পচারাল ড্রয়িং আসলে কেমন হয় সেটা কিন্তু আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি। ইউ হ্যাভ টু স্টাডি লাইক দ্যাট। আর পরবর্তীতে আমরা যখন ছবি আঁকবো তখন কিন্তু আমরা এই গঠন ব্যাপারগুলো বুঝতে পারবো। সো এটা দেখেন, এটাও ঢাকা ইউনিভার্সিটি ড্রয়িং এ একবার এসেছিল, ফিগার ড্রয়িং। সো এই ড্রয়িংটা দেখেন, একটা হাতে লাঠি ধরে দাঁড়ায় আছে একটা লোক, তার গায়ে পরনে কি কি আছে বা তার ওভারঅল ফিগারের যে গঠনটা আছে সেটা কিন্তু আমরা খুব ক্ল্যারিটি পাচ্ছি। সো হোয়াট এভার ইউ আর ট্রাইং টু ড্র, আপনাকে কিন্তু এই বেসিক বৈশিষ্ট্যগুলো মাথায় রাখতে হবে, যে এই ফিগারের যেই লুঙ্গির বৈশিষ্ট্য আছে এটা কেমন, টি শার্টের শার্টের গেঞ্জির বৈশিষ্ট্যটা কেমন, হাতে লাঠি নিয়ে আছে এটা কেমন এক্স্যাক্টলি, ওভারঅল বডির গঠনটা আসলে কেমন, সবকিছু কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো আই গেস আপনারা ব্যাপারটা ক্ল্যারিটি পেলেন। আচ্ছা, তো এ পর্যায়ে হচ্ছে আমরা ড্রয়িং দেখবো না, কারণ এগুলো আসলে খুব কমপ্লিকেটেড করে যখন আমরা ফার্স্ট লেভেলে দেখি স্টুডেন্টদের। বাট হ্যাঁ,